হ্যালো বন্ধুরা, আমি হিমালয় সেন। আজকে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ জিনিস শেখাবো। সেটা হচ্ছে ক্যালকুলেটরে কিভাবে ক্যালকুলেশন করবেন। এটা সলভ ফাংশন এবং আরেকটা ফাংশন আছে যেটা আমি দেখাবো। মূলত এই দুটো ফাংশন অনেকে ভুল করে। তো সলভ ফাংশন তো অনেকেই জানে, বাট যে ফাংশনটার কথা এখন বলবো এই ফাংশনটা ম্যাক্সিমামই পরিচিত না। তবে আপনারা যদি এই ফাংশনটা ব্যবহার করতে পারেন ক্যালকুলেটরে, তাহলে আপনারা কিন্তু খুব সহজেই অঙ্কগুলো করতে পারবেন। তো এই ফাংশনগুলো না জানা থাকলে চাকরি পরীক্ষায় আপনাদের অঙ্কগুলো করতে একটু সমস্যার মুখে অবশ্যই পড়বেন। তাই দেখুন, আমি আজকে এই অঙ্কটার উপর ভিত্তি করে আপনাদের এই ফাংশনগুলো বুঝিয়ে দিব। তো প্রথমে আসবো সলভ ফাংশনে। সলভ ফাংশন যদি অনেকে জানেন, তারপরে বলবো একটু দেখে নেন কীভাবে সলভ ফাংশনের ক্যালকুলেশন করতে হয়। আর আপনারা অবশ্যই কমেন্ট করবেন সামনে আপনারা কী কী রিলেটেড ভিডিও চান এবং এই ভিডিওটা কেমন লেগেছে। আর আপনারা হিমালয় সেন ফেসবুক পেজে অবশ্যই কানেক্টেড থাকবেন। এই ফেসবুক পেজের লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দেবো। আর যারা ইঞ্জিনিয়ারিং ক্লাসরুম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, দ্রুত সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে রাখবেন, যেন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। তো চলুন তাহলে শুরু করি। আমি কলাম ডিজাইনের একটা অঙ্ক দিয়ে আপনাদের এটা বুঝিয়ে দিব। তো কলাম ডিজাইনের অঙ্কটা এখানে দেখুন, 400 মিলিমিটার ইন্টু 400 মিলিমিটার আকারে একটা টাইট কলামের কার্যকরী দৈর্ঘ্য দেওয়া আছে, তারপরে লোড দেওয়া আছে, মোটামুটি সব কিছু দেওয়া আছে। বলা আছে কলমটা ডিজাইন করে, যেহেতু কার্যকরী দৈর্ঘ্য দেওয়া আছে রিডাকশন ফ্যাক্টর বিবেচনা করতে হবে, সেখান থেকে ডিজাইন লোড। তো এইগুলো নিয়ে আমি আলোচনা না করি, আমি যেটা আলোচনা করব বা যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে সলভ ফাংশন কীভাবে ইউজ করব। সলভ ফাংশন কোথায় ইউজ করতে হবে এইটাই কাজে লাগবে, যেহেতু এটা বড় একটা সমীকরণ। আমরা যদি সলভ ফাংশন ইউজ না করে এটা ক্যালকুলেশন করি তাহলে চাকরি পরীক্ষা অনেক সময় লেগে যাবে। তাই আমাদের কি করতে হবে, এই টাইপের ক্যালকুলেশনগুলোর জন্য সলভ ফাংশন ইউজ করতে হবে। সলভ ফাংশন ইউজ করার আগে কয়েকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যে সলভ ফাংশন ইউজ করার আগে দেখতে হবে এই সমীকরণের যেন একটা মান অজানা থাকে। যে কোনো একটা মান অজানা থাকতে হবে, বাকি সবগুলোরই মান জানা থাকতে হবে। যেমন এই সমীকরণে শুধুমাত্র একটা মান অজানা, বাকি সবগুলো মান দেওয়া আছে। এখানে যদি এখানে একটা অজানা প্লাস এখানে আরেকটা অন্য মান অজানা থাকতো, তাহলে কিন্তু এটা সলভ ফাংশনে আমরা প্রয়োগ করতে পারতাম না। সলভ ফাংশনে এটাই রুলস যে একটা মান অজানা থাকতে হবে। তারপর আমরা ক্যালকুলেটরে কীভাবে সলভ ফাংশন ইউজ করবো এটা এখন দেখুন। ওকে, তো এই জন্য প্রথমে আমাদের কী করতে হবে, ক্যালকুলেটারে আমাদের এখানে যা আছে হুবহু সেটা ক্যালকুলেটারে তুলতে হবে। যেমন 1.07 10 পাওয়ার 6 ইকুয়াল 0.85 ইন্টু 400 ইন্টু 0.25 ইন্টু 20.58 যোগ 140 ইন্টু, এখানে যেহেতু রোজই আছে মানে স্টিল রেশিও, বাট আমরা ক্যালকুলেটরে অজানা মানটাকে এক্স হিসাবে চিহ্নিত করব। তো এক্স দেওয়ার জন্য আলফা চাপবো প্লাস প্রথম ব্র্যাকেট, কারণ প্রথম ব্র্যাকেটের নিচে লাল অক্ষরে এক্স আছে, তাহলে আলফা প্লাস প্রথম ব্র্যাকেট চাপলাম, এক্স আসলো। এখন ব্র্যাকেট ক্লোজ করলাম। তার মানে এই লাইনে ঠিক যেভাবে আছে সেভাবেই আমরা এখানে তুললাম। তো অনেকেই কোশ্চেন করতে পারেন যে ইকুয়ালটা এখানে কিভাবে আনবো। ইকুয়ালটা আনার জন্য আমরা আলফা প্লাস এটা চাপবো, কারণ এই যে এখানে লাল আকারে ইকুয়াল লেখা আছে, তাই আলফা এটা চেপে যদি আমি এটা চাপি তাহলে ইকুয়াল আসবে। তো যখন আমি সম্পূর্ণটা তুলে ফেললাম, তারপরে কি করতে হবে, শিফট চেপে তার নিচে যে বাটনটা আছে সেটা চাপবো, তাহলে এরকম আসবে যে সলভ ফর ফাংশন এক্স। এটা কিন্তু উত্তর না, আমরা তারপরে ইকুয়াল চাপবো। ইকুয়াল চাপলে এখানে এক্স যেটা আসবে এটাই হচ্ছে এক্সের মান এবং এটাই হচ্ছে সলভ ফাংশন। তো এইভাবে করলে আমরা খুব সহজে কিন্তু মানটা পেয়ে যেতে পারি। তো এটা হচ্ছে রোজির মান। তো আমি বলেছিলাম আপনাদের যে এটা একটা সলভ ফাংশন এবং আরেকটা ফাংশন আপনাদের শেখাবো যেটা অনেকেই জানে না। সলভ ফাংশন তো অনেকেই জানে, বাট এখন যেটা শেখাবো এটা অনেকেই জানে না। তারপর দেখুন এই অঙ্কে আমরা স্টিল রেশিও থেকে এখানে সূত্র দিয়ে রোজি ইকুয়াল টু AST ডিভাইড বাই AG, এখান থেকে আমরা AST বের করলাম। AST বলতে স্টিলের পরিমাণ। এখন যেহেতু এটা টাইট কলামে আমাকে বের করতে হবে যে আমরা কয়টা রড ব্যবহার করব। তাই এখানে রডের সংখ্যা আমাদের বের করতে হবে। রডের সংখ্যার সূত্র হচ্ছে AST ডিভাইডেড বাই AS। এখন AS হচ্ছে একটা রডের ক্ষেত্রফল, AST হচ্ছে টোটাল রডের ক্ষেত্রফল। তো টাইট কলামে কিছু শর্ত আছে, এই শর্তগুলোর জন্য আমাদের এই ফাংশনটা লাগবে। টাইট কলাম
টাইট কলমে কি সত্য যে আমরা এটাতে জোড় সংখ্যক রড ব্যবহার করতে হবে, জোড় সংখ্যক রড ব্যবহার করতে হবে। তার মানে আমরা এই যে এখানে যে সংখ্যাটা বের করব এটা অবশ্যই একটা জোড় সংখ্যা বের করতে হবে। আপনি যদি বিজোড় সংখ্যা বের করেন যেমন 5, 7, 9 তাহলে কিন্তু অঙ্কটা পুরোটাই কেটে দিবে। এটা অনেকেই মাথায় রাখে না এই টাইপের অঙ্ক ক্যালকুলেশন করার ক্ষেত্রে, এখানে জোড় আসতেছে নাকি বিজোড় আসতেছে এটা অনেকেই মাথায় রাখে না, সেই জন্য অঙ্কটা পুরোটাই কেটে দেয়। তো অবশ্যই মনে রাখবেন যে এখানে সংখ্যাটা, এটা যেহেতু টাইট কলামের ক্যালকুলেশন করতেছে, অঙ্ক করতেছে, সংখ্যাটা অবশ্যই জোড় সংখ্যা আনতে হবে এবং জোড় সংখ্যা আনার জন্য আমাদের এখানে যে রডটা ব্যবহার করতে হবে সেটা মাথায় রাখতে হবে যেন জোড় সংখ্যায় রড আসে। দ্বিতীয় যে কন্ডিশন যে কমপক্ষে 4টি, কমপক্ষে 4টি ব্যবহার করতে হবে, কমপক্ষে 4টি, এবং তারপরে আমাদের 6টি, 8টি, 10টি, যেহেতু টাইট কলামে বিজোড় সংখ্যক রড ব্যবহার করা যাবে না তাই 4টির পরে কিন্তু আমরা 5টি নিতে পারবো না, হয় 4টি নিতে হবে, নাহলে 6টি, নাহলে 8টি। তো এখন আমরা এখানে কীভাবে ক্যালকুলেশন করব, কারণ টোটাল যে স্টিলের পরিমাণটা 3120 ডিভাইডেড বাই, এখানে আমাদের লিখতে হবে কোন রড আমরা ধরতেছি, ইউজিং কত মিলিমিটার ডায়া বার, কত মিলিমিটার ডায়া রড ব্যবহার করলে আমাদের এখানে জোড়া সংখ্যক আসবে, মানে 4টা বা 6টা, সেটা কিন্তু আমরা পূর্বে বলতে পারবো না। আমরা কিন্তু অঙ্কটা দেখে বলতে পারবো না যে এখানে আমরা কত মিলিমিটারের রড ব্যবহার করলে এখানে জোড়া সংখ্যক আসবে। অনেকে বলতে পারেন যে 20 মিলিমিটার ব্যবহার করি, না 20 মিলিমিটার ব্যবহার করলে যে জোড়া আসবে সেটা না। তো সেই জন্য আমাদের মূলত এই ফাংশনটা জানতে হবে। এই ফাংশনটা না জানলে আপনাদের এই অংশটা ক্যালকুলেশন করতে অনেক সময় লাগবে। সেই জন্য কী করতে হবে, সেই জন্য আমাদের এখানে লিখবো π/4 ইন্টু ডি স্কোয়ার, যেহেতু এটা রডের ক্ষেত্রফল। ডি এর মানটা কত হবে সেটা আমরা ক্যালকুলেশন করে বের করব, ডি এর মানটা কত হবে সেটা ক্যালকুলেশন করে আমরা বের করব। তো কীভাবে ক্যালকুলেশন করব, এই জন্য আমাদের যেটা করতে হবে একবার ফাংশনে তৈরি করে ফেলতে হবে ক্যালকুলেটারে। যেমন এখানে 1320 আছে, উপরে 3120 আছে, উপরে 3120 লিখলাম, নিচে একবারে একটা ফাংশন তৈরি করবো π/4 ইন্টু ডি স্কোয়ার, π/4 ইন্টু ডি স্কোয়ার। এখন ডি এর মানটা কতটুকু হবে সেটা আমরা এখানে ফাংশন আকারে লিখলাম। এখানে ডি এর বদলে আমরা দেবো এক্স, যেহেতু এক্সের মানটা পরিবর্তন হবে, এক্স স্কোয়ার, টোটাল ফাংশন হয়ে গেল। এখন আমি এই এক্সের মানটা চেঞ্জ করে বারবার দেখব যে কোন মানটা দিলে আমার মূলত এখানে জোড়া সংখ্যক রড আসবে। তো এক্সের মান ইনপুট করার জন্য কোনটা চাপবো, শিফটের নিচে যে CALC আছে এটা চাপলাম। তারপরে এক্স বলবো যে এক্সের মান কত, এক্সের মানটা এখন আমি দিলাম, মনে করেন যে প্রথমে ধরলাম 20 মিলিমিটার। যদি 20 মিলিমিটার দিই তাহলে আমাদের রডের সংখ্যা দেখুন কটা আসতেছে, 9.99, মানে 10টা জোড় সংখ্যা আছে, কিন্তু 10টা রডের সংখ্যা অনেক বেশি হয়ে যায়, এত বেশি রড আমরা ইউজ করব না। তারপরে আবার এটা যদি ফাংশন এটাই থাকবে, জাস্ট মান চেঞ্জ করার জন্য এই যে CALC এটা চাপবো, এটা চাপে এক্সের মান এবার কত দিব, ধরলাম যে এবার আমরা 25 মিলিমিটার দিই, 25 দিয়ে যদি ইকুয়াল চাপি দেখুন এখানে চলে আসবে 6.35। তার মানে এটা বলতেছে আমাকে 7টা রড নিতে, 7টা রড, কারণ 6-এর অধিক মানে 7টা। কিন্তু 7 কি বিজোড় সংখ্যক, 7 বিজোড় সংখ্যক, যারা জানে না তারা কিন্তু এই বিজোড় সংখ্যায় অ্যান্সার দিয়ে দিবে, অ্যান্সার দিলে পুরো অঙ্কটাই কেটে দিবে। তাহলে আমরা এখানে এই 25 মিলিমিটার রডটা ব্যবহার করতে পারবো না, যেহেতু এটা বিজোড়। তাহলে এখন আবার চেঞ্জ করে দেখি, যদি এখানে এক্সের মানটা 30 মিলিমিটার ব্যবহার করি তাহলে কি আসে, 30 মিলিমিটার ব্যবহার করলে 4.41 আসে, তার মানে 5টা নিতে হবে, এটাও কিন্তু বিজোড় সংখ্যায় চলে যাচ্ছে, তার মানে এটাও ঠিক নাই। তো এইভাবে আমাদের চেক করতে হবে, এই জন্য আমাদের এই ফাংশনটা জানাটা খুব দরকার, কারণ আপনারা খাতায় বারবার লিখে বারবার ক্যালকুলেশন করে এইসব করতে গেলে কিন্তু অনেক সময় যাবে, চাকরি পরীক্ষা এতটা সময় নেই। তো যখন এটা চেঞ্জ করবো তখন আবার এটা CLC চাপবো, তারপরে 30 হলো না, তারপরে যদি আমরা 32 মিলিমিটার দিই, ইকুয়াল দিলাম, তাহলে 3.87 মানে একটু বাড়ায় নিলে 4টা, তাহলে এটা একবারে ঠিক আছে। তাহলে আমরা এখানে দেবো 32 মিলিমিটার, তাহলে 32 স্কোয়ার, তাহলে এখানে বলতেছে কয়টা, এখানে আসছে কয়টা, আসছে 3.87 মানে 4টি। তো আপনাকে কিন্তু এইভাবে প্রি ক্যালকুলেশন করে নিতে হবে, এবং এটা ফাংশনের মাধ্যমে, কারণ ফাংশন ইউজ না করলে কিন্তু আপনি এটা বুঝতে পারবেন না যে আপনার এখানে কয়টা রড লাগবে, ঠিক আছে। এটার কারণ আপনাকে ফাংশন দিয়ে দেখতে হবে। তো আজকে আমরা 2টা ফাংশন দেখালাম,
আশা করি এই দুইটা ফাংশন আপনাদের ভালো লেগেছে, এবং এরকম সিভিল ডিপার্টমেন্টে আরও ক্যালকুলেটরে বিভিন্ন ফাংশন ইউজ করার মতো আছে, যেগুলো ইউজ করলে আপনাদের চাকরি পরীক্ষাটা খুব ইজি হয়ে যাবে। ঠিক আছে। আর স্পাইরাল কলম সম্পর্কে যদি বলি, টাইট কলমে যেমন বলছে যে জোড় সংখ্যক, স্পাইরাল কলমে কিন্তু জোড় বিজোড় দুইটা ইউজ করা যায়, তবে সর্বনিম্ন 6টা পরে আপনি 7টা 8টা 9টা এটা ব্যবহার করতে পারবেন। এটা হচ্ছে স্পাইরাল কলমের জন্য। তো যেটা বললাম যে অবশ্যই আপনারা যারা চাকরি প্রস্তুতি নিচ্ছেন বা সিভিল ডিপার্টমেন্টে পড়ালেখা করেন, তারা ক্যালকুলেটর ইউজটা খুব ভালো করে জানবেন, নাহলে কিন্তু আপনাদের অনেক সময় অঙ্ক করতে অনেক সময় লাগবে বা ভালোভাবে আপনি অ্যান্সার পাবেন না, যেহেতু এখানে বড় বড় ক্যালকুলেশন। তো আজকে এই পর্যন্তই। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট করবেন, এবং যারা আমার কাছে অনলাইনে লাইভ ক্লাসে যুক্ত থাকতে চান, তারা এই ভিডিও ডিসক্রিপশনে আমার ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্ক থেকে আমাকে ফলো করতে পারেন। তো আজকে এই পর্যন্ত, সব ভালো থাকবেন, গুড বাই।